আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে। আমরা 1000 প্রশ্ন সমাধানের যে জার্নিতে আছি, সেই জার্নির সাধারণ জ্ঞানের আজকে 8ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং এই ক্লাসে আমরা আজকে 280 পর্যন্ত প্রশ্ন সমাধান করব। আমাদের যে 1000টি প্রশ্ন সমাধান করার প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি, তার মধ্যে আমরা আজকে শেষ প্রশ্নটা আমাদের হবে 280। আর শুরুর প্রশ্নটা হবে আমাদের কত? তাহলে শুরুর প্রশ্নটা আছে আমাদের 246। মানে এর আগে আমরা 245 নাম্বার প্রশ্ন সলভ করেছি, আজকে 246 থেকে 280 পর্যন্ত ইনশাল্লাহ সলভ করব। তো আপনারা যথারীতি প্রশ্নের নাম্বার উল্লেখ করে প্রশ্নের আনসারগুলো দিবেন, এবং যেগুলো এক্সট্রা তথ্য ব্যাখ্যায় যেগুলো বলছি যে এটাও প্রশ্ন আসবে, সেই তথ্যগুলো খাতায় লিখে রাখবেন। অবশ্যই একটা রিচ নোট তৈরি করে ফেলতে হবে আপনাকে এই ক্লাস শেষে, যেন সেটি একটা রিচ নোট আপনার কাছে থাকে, আপনার নিজের হাতে লেখা, এবং সেটি অবশ্যই আপনার অনেক বেশি উপকারে আসবে। তাহলে দেরি না করে শুরু করে দেব। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই প্রস্তুতি মানসিক প্রস্তুতি নেন যে আপনি আজকের 35টা প্রশ্নেরই অ্যান্সার সঠিকভাবে দিবেন। ভুল হোক সঠিক হোক অবশ্যই অ্যান্সার দেবেন, এবং ক্লাস শেষে আমাকে জানাবেন যে আসলে আপনি কয়টির সঠিক উত্তর দিয়েছেন, কয়টি ভুল হয়েছে। এই তথ্যগুলো আমাকে জানাবেন আপনার ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে কিনা। তাহলে শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আপনার জন্য যে বাওয়ালি কারা? বাওয়ালি কারা? কাদেরকে আসলে বাওয়ালি বলা হয়? অপশন হচ্ছে বাউল সম্প্রদায়, যারা বাউল সম্প্রদায়ের লোক তাদের কি বাওয়ালি বলা হয়? সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে যারা, তাদেরকে কি বাওয়ালি বলা হয়? ভাওয়াল অঞ্চলের যারা বাসিন্দা তাদেরকে কি বাওয়ালি বলা হয়? নাকি চট্টগ্রামের বলি খেলোয়াড় যারা বলি খেলে তাদেরকে বাওয়ালি বলা হয়? এই প্রশ্নের উত্তর যারা জানেন না তারা কিন্তু দেখেন কাছাকাছি অপশন এবং কনফিউজড হবেন পরীক্ষার হলে গিয়ে। অনেকেই হয়তো এরা ভাববেন যে যারা বাউল সম্প্রদায় তাদেরকে বাওয়ালি বলা হয়। যাই হোক, আপনারা অলরেডি প্রশ্নের অ্যান্সার দিতে শুরু করেছেন এবং প্রায় সকলেই সঠিক উত্তর দিয়েছেন। বাওয়ালি হচ্ছে সুন্দরবনে যারা গোলপাতা কাঠ সংগ্রহ করে, সুন্দরবনে যারা গোলপাতা, বিশেষত গোলপাতা এছাড়া বিভিন্ন ধরনের কাঠ বা বনজ সম্পদ সুন্দরবনে কি করে? গোলপাতা প্লাস কাঠ বা বনজ সম্পদ, আমরা এক কথায় বলতে পারি বনজ সম্পদ আহরণ করে জীবন নির্বাহ করে বা জীবিকা নির্বাহ করে। আমরা বলি জীবন নির্বাহ করে, জীবন নির্বাহ করে, তাদেরকে বলা হয় বাওয়ালি। এই প্রশ্নটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2024 এই পরীক্ষা সহ আরও বিভিন্ন পরীক্ষা এসছে। সুতরাং প্রত্যেকটা প্রশ্নেই আমাকে বলতে হবে যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি কি বুঝেছেন কথাটা? আমরা কিন্তু 1000 এলোমেলো প্রশ্ন সমাধান করার উদ্দেশ্যে আমাদের ক্লাস শুরু করিনি বা আমাদের জার্নি শুরু করিনি। আমরা প্রত্যেকটা 1 নাম্বার প্রশ্নকে যেমন বলেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1000 নাম্বার প্রশ্নেও প্রত্যেকটা প্রশ্নেই এই কথাটাই আসবে বারবার ঘুরে যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। ঠিক আছে, কারণ বাছাই করা প্রশ্ন এগুলো। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? বাংলাদেশে যে নদীগুলো আছে সেই নদীগুলোর মধ্যে একটির নাম কীর্তিনাশা। সাধারণত তাদের নাম পদ্মা, তার নাম হয়তো পদ্মা অথবা মেঘনা বা যমুনা বা ধরলা প্রচলিত নাম, কিন্তু এ নামের বাইরেও তার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কীর্তিনাশা। কীর্তিনাশা এই শব্দটার মানে কি? কীর্তি নাশ করে যে, ব্যাপারটা কিরকম? কীর্তি নাশ বা ধ্বংস করে যে, তাকে বলা হয় কীর্তিনাশা। তো এই কীর্তি মানে কি? কীর্তি মানে ভালো কাজ হতে পারে। আমরা এখানে স্থাপত্য বুঝাই, স্থাপত্য।
স্থাপত্য বা সভ্যতা বা মানুষের ভালো কাজকে ধ্বংস করে দেয় যে, তাকে বলা হয় কীর্তিনাশা। আপনারা অনেকেই উত্তর দিয়েছেন পদ্মা নদীকে বলা হয় কীর্তিনাশা। হ্যাঁ, রাইট আনসার ইজ পদ্মা। পদ্মা নদী এটি এটি মূলত রাজা রাজবল্লভের রাজপ্রাসাদ ভেঙে যাওয়ার পর থেকে নামটি চালু হয়। ব্যাপারটা হচ্ছে আমরা নবাবী আমলে একজন রাজার নাম জানি, তার নাম হচ্ছে রাজবল্লভ। সিরাজউদ্দৌলার ইতিহাস পড়তে গিয়ে আপনারা অনেকেই নামটি পেয়েছেন। তো রাজা রাজবল্লভের রাজপ্রাসাদ অট্টালিকা এই পদ্মা নদীর বুকে বিলীন হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। এরপর থেকেই এই নদীকে অনেকেই বলে থাকে কীর্তি নাশা। ঠিক আছে, বাস্তবেই বাংলাদেশে যে নদীগুলো আছে তার মধ্যে যারা সবচেয়ে বেশি পাড় ভাঙে তার মধ্যে পদ্মা অন্যতম। ঠিক আছে, নদীর পাড় ভেঙে হাজার হাজার লোকালয় সভ্যতা বা মানে বসতি অঞ্চল ভেঙে পদ্মার বুকে প্রত্যেক বছর বিলীন হয়ে যায়। যাই হোক, এটার সঠিক উত্তর হচ্ছে তাহলে পদ্মা। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? পরের প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, তার নাম শুনিনি এমন মনে হয় কেউ নাই আমরা, তাই না? আলেকজান্ডার দ্য গ্রেট তার নাম শোনেননি এমন কেউ কি আছেন আপনারা যিনি আলেকজান্ডার দ্য গ্রেট তার নাম শোনেননি? তো এই আলেকজান্ডার দ্য গ্রেটের টিচার কে ছিলেন, তিনি কার কাছে পড়েছেন? ঠিক আছে, তিনি কি সফোক্লিস, অ্যারিস্টটল, প্লেটো নাকি সক্রেটিস? দেখেন, এই যে এই তিনজন ব্যক্তি আছে, এই তিনজন ব্যক্তি তার সাথে আরও যুক্ত হন আলেকজান্ডার। এই চারজন ব্যক্তি একজন আরেকজনের টিচার, আবার অন্য দিক দিয়ে ধরলে একজন আরেকজনের স্টুডেন্ট। ঠিক আছে, চারজন একজন আরেকজনের টিচার। আমি যদি নিম্নক্রম ধরি তাহলে একজন আরেকজনের টিচার, আর ঊর্ধ্বক্রম ধরলে একজন আরেকজনের স্টুডেন্ট। এবার প্রশ্ন শুধু এটাই না, প্রায়ই প্রশ্ন হয় যে প্লেটোর টিচার কে ছিলেন, সক্রেটিসের স্টুডেন্ট কে ছিলেন, অ্যারিস্টটলের টিচার কে ছিলেন, অ্যারিস্টটলের স্টুডেন্ট কে ছিলেন, এরকম প্রশ্ন হয়। তো এটা মনে রাখার কিউট একটা নিয়ম আছে, কিউট, খুবই কিউট। বাংলাদেশে একটা পানি পাওয়া যায়, SPA, স্পা, নিশ্চয়ই নাম শুনেছেন, বাজারে দেখেছেন, দোকানে স্পা নামে একটা পানি পাওয়া যায়। তো এই স্পায়ের সঙ্গে আপনি আরেকটা এ যোগ করে দিবেন। হ্যাঁ, এই স্পায়ের সঙ্গে আপনি আরেকটা এ যোগ করে দিবেন, তাহলে কয়টা লেটার আসছে দেখেন তো, 1 2 3 4। এই চারটি লেটার দ্বারা আপনি কে কার স্টুডেন্ট সেটা মনে রাখতে পারবেন। এই এস মানে হচ্ছে সক্রেটিস, সক্রেটিস। এই পি মানে হচ্ছে প্লেটো, প্লেটো, পি মানে কি প্লেটো। এ মানে হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল। আর এই এ মানে আলেকজান্ডার, এ মানে কি আলেকজান্ডার। মানে নিম্নক্রম থেকে যদি ধরেন তাহলে সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিলেন অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন আলেকজান্ডার, মনে থাকবে। আর যদি ঊর্ধ্বক্রম ধরেন তাহলে আলেকজান্ডারের টিচার ছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের টিচার ছিলেন প্লেটো, আর প্লেটোর টিচার ছিলেন সক্রেটিস। নিশ্চয়ই মনে রাখতে হবে, আসলে এটা মনে রাখবেন, স্পা। এই তাহলে কার পরে কে, এস এর পরে পি, পি এর পরে এ, মানে এস এর স্টুডেন্ট পি, পি এর স্টুডেন্ট এ, আর এর স্টুডেন্ট আবার এ, মানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার। মনে থাকবে, এটা যদি আপনি মনে রাখতে পারেন পরীক্ষার হলে অবশ্যই এটার সঠিক উত্তর করতে পারবেন। মানে যার কার স্টুডেন্ট কে আর কার টিচার কে এটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, অনলি মুখস্থ রাখবেন স্পা, তাহলেই সব মুশকিল আসান। যদি পরীক্ষায় আসে, যদি আসে অ্যারিস্টটল কার স্টুডেন্ট ছিলেন, তাহলে এ এর আগে কে আছে, পি, তাহলে প্লেটো। যদি বলে প্লেটোর টিচার কে ছিলেন, তাহলে পি এর আগে কে আছে, এ, এস, সক্রেটিস। এভাবে একটু মনে করে নিতে হবে, ঠিক আছে? আশা করি পারবেন। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, মহাবীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? তাহলে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন দেখেন তো, অ্যারিস্টটল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যারিস্টটল। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত কোনটি এবং এটি প্রথমে কাদের ব্যবসা কেন্দ্র ছিল?
রাজশাহী অঞ্চলের সবচেয়ে প্রাচীন ইমারত কোনটি এবং এই ইমারতটি একটি ব্যবসা কেন্দ্র ছিল? প্রশ্ন হচ্ছে কাদের ব্যবসা কেন্দ্র ছিল? এটা এই প্রতিষ্ঠানটার নাম কি? বড় কাটরা, বড় কুঠি, বড় কুঠি, বড় কুঠি, বড় কুঠি, বড় কুঠি দুইটা পাচ্ছি। এটা কি ওলন্দাজরা ইউজ করতো, ফরাসিরা ইউজ করতো, ইংরেজরা ইউজ করতো, নাকি ডাচরা ইউজ করতো? এটাই হচ্ছে প্রশ্ন। দেখেন রাজশাহীর পদ্মা নদীর পাড়ে একটা যারা রাজশাহীতে এসেছেন, রাজশাহীতে থাকেন বা রাজশাহী অঞ্চলে ঘুরতে এসেছেন কখনো, নিশ্চয়ই এটি দেখেছেন। আপনারা এই মুহূর্তে যারা এই ক্লাসটি করছেন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন, তারা কেউ কি আছেন? রাজশাহী ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট আছেন এখন বর্তমানে পড়েন বা পড়তেন একসময় রাজশাহী ইউনিভার্সিটিতে? তারা একটু জানান তো, কারণ এর সঙ্গে রাজশাহী ইউনিভার্সিটির একটা সম্পর্ক আছে। ব্যাপারটা কীরকম? রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারতের নাম হচ্ছে বড়কুঠি, ঠিক আছে, পদ্মা নদীর পাড়ে। এবং এটি দুটি আসলে বড়কুঠি অপশন আছে। বড়কুঠি, এই বড়কুঠি ছিল ডাচ বা ওলন্দাজ, ওলন্দাজ, ডাচ আর ওলন্দাজ একই জিনিস, ঠিক আছে। এখানে ওলন্দাজ আছে কিন্তু এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম বা বিল্ডিং এর নামটা ভুল, বড় কাটরা, এটা কিন্তু ঢাকায় অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে বড়কুঠি এবং সেটি ডাচ বা ওলন্দাজদের ব্যবসা কেন্দ্র ছিল। এবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে কারা ছিলেন বা কারা আছেন আমি জানাতে বলেছিলাম, আমি এখনো দেখতে পাচ্ছি না কাউকে রাজশাহী ইউনিভার্সিটির। তারপরেও প্রসঙ্গটা বলি, 1953 সালে যখন রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তখন রাজশাহী ইউনিভার্সিটির প্রথম প্রশাসনিক ভবন হিসেবে এই বড়কুঠি কিন্তু ব্যবহৃত হতো। তো এটা মনে রাখবেন, রাজশাহীর সবচেয়ে প্রাচীন ইমারত হচ্ছে বড়কুঠি এবং এটি ডাচ বা ওলন্দাজদের ব্যবসা কেন্দ্র ছিল। আচ্ছা, তারপরে আমরা পরের প্রশ্নে যাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখান থেকে দুইটা প্রশ্ন হবে। সোভিয়েত ইউনিয়ন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল এবং বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো দিয়েছিল। এইবার এই যে এই কাজগুলো করলেন, তাহলে তারা বাংলাদেশের বন্ধু প্রতিম লোকজন, বন্ধু প্রতিম রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। এবার ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন এবং প্রধানমন্ত্রী কে ছিলেন, এই দুটিই আপনাকে জানতে হবে। এটির আনসার অনেকেই হয়তো নিকোলাই পদগনি এটি আনসার করবেন ভুল করে হয়তো, কিন্তু এটা আসলে ভুল হবে। তাহলে প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্সিন কোসিগান, হ্যাঁ, অ্যালেক্সি কোসিগান। আর নিকোলাই পদগনি তিনি আসলে ছিলেন ওই সময় ছিলেন প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগনি আর অ্যালেক্সি কোসিগান তিনি ছিলেন প্রধানমন্ত্রী, মনে রাখবেন। পরের প্রশ্ন, মানব সভ্যতার শুরু হয় কি দিয়ে? মানব সভ্যতার শুরু হয় চোয়েনাই, মানে কি? চোয়েন লাই না, আমি সঠিক উত্তর বলে দিয়েছি, ঠিক করে নেবেন। আচ্ছা, পরের প্রশ্ন, মানব সভ্যতা শুরু হয় কি দিয়ে? শিল্প দিয়ে। এই যে বর্তমান সভ্যতা, আমরা সভ্য মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করছি, এই সভ্যতা কি শিল্পের কারণে শুরু হয়েছে? কারণ শিল্পের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আমরা প্রডিউস করতে পেরেছি এবং সেগুলো ইউজ করে আমরা সভ্য হয়ে উঠেছি। যেমন আমরা যে পোশাক পরিচ্ছদ পরি, আমরা যে খাবার খাই, সেগুলো সবই কিন্তু শিল্প থেকে উৎপন্ন হয়ে আসে। তো সেটা কি শিল্প, নাকি আগুনের ব্যবহার থেকে, আগুনের ব্যবহারের মাধ্যমে আমরা সভ্য হতে শুরু করেছিলাম, নাকি জঙ্গল থেকে আমরা সভ্য হতে শুরু করেছিলাম, নাকি কৃষিকাজ শেখার পরে সভ্য হতে শুরু করেছিলাম? আপনারা আনসার দিচ্ছেন অনেকেই যে 251 খ বলেছেন যে আগুনের ব্যবহার থেকে, রাইট। আসলে আগুনের ব্যবহার শেখার মাধ্যমেই মানুষ অন্য প্রাণী থেকে আলাদা হয়ে ওঠে, ঠিক আছে। যদি আগুনের ব্যবহার না হতো, তাহলে আগুন যদি আবিষ্কার না হতো, তাহলে কি হতো? ও একটা ধরেন যে বাঘ যেমন একটা হরিণ শিকার করে কাঁচা মাংস খায়, তারপরে হচ্ছে কুমির বা যেমন অন্যান্য প্রাণী শিকার করে কাঁচাই খায়, বা অন্য যত প্রাণী আছে পৃথিবীতে যারা মাংস খাক, মানে তৃণ শাকসবজি মানে গাছপালা যাই খাক না কেন কাঁচাই খায়, তাই না?
তো মানুষ তাদের থেকে আলাদা কেন? কারণ মানুষ এগুলো সেদ্ধ করে বা রান্না করে খায়। মাছ, মাংস, শাক সবজি, গাছপালা, লতা পাতা যাই খাক না কেন মানুষ, হ্যাঁ, মানুষ কিন্তু এই একই সেম, দেখেন সেম খাবার অন্য প্রাণীও খাচ্ছে, মানুষও খাচ্ছে। মানুষ শাকসবজি হিসেবে যেগুলো খাচ্ছে, গরু ছাগলও কিন্তু সেগুলোই খায়। মানুষ মাছ মাংস খাচ্ছে, অন্যান্য প্রাণীও যারা মাংসভোজী তারা কিন্তু ওগুলোও খায়। তো ওগুলোর সাথে ওই প্রাণীগুলোর থেকে মানুষের পার্থক্য করে দিয়েছে আসলে কিসে? একটা যদি উপাদানের কথা বলি, যে এমন একটি উপাদান যেটি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে দিয়েছে, সেটি আসলে আগুন। আমরা আগুনের মাধ্যমে রান্না করে সব কিছু খাই। এই জন্যেই আসলে আগুনের ব্যবহারের জন্যই মানুষ সভ্য হতে শুরু করেছে। মানুষ পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে যাত্রা শুরু করেছিল আগুনের ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, অন্য একটি প্রশ্ন থাকে যে বর্তমান সভ্যতা, আধুনিক সভ্যতা কিসের উপরে দাঁড়িয়ে আছে, এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম। ওইটার আনসার হচ্ছে লোহা। আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে লোহার উপরে, বাট মানুষ সভ্য হতে শুরু করেছিল আগুনের ব্যবহার শিখে। মনে রাখবেন। পরের প্রশ্ন, সার্ক সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট দেশ কোনটি? সার্কভুক্ত দেশ, যে সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়, আবুল আহসান ছিলেন সার্কের প্রথম মহাসচিব। এই সার্কের সদস্য বর্তমানে 8টি দেশ, এটা তো 4 হয়ে গেল, 8টি দেশ সদস্য। এর মধ্যে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে ভারত। ঠিক আছে, সার্কভুক্ত দেশগুলোর 8টির নাম মনে আছে কি? মুখস্থ করে নিন। সার্কভুক্ত 8টি দেশের নাম অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। পাশাপাশি এই 8টি দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নামও আপনার মনে থাকতে হবে। তো সবচেয়ে বড় ভারত, আর সবচেয়ে ছোট সেটি হচ্ছে মালদ্বীপ। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র, যেটি আপনি গুগল ম্যাপে দেখতেই পাবেন না জুম করে, অথবা আপনার রুমে যদি মানে পৃথিবীর যে ম্যাপ আছে ওইখানেও আপনি খুঁজে খুঁজে মালদ্বীপ খুঁজেই পাবেন না, এত ছোট দেশ। তো এই মালদ্বীপ হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যেই শুধু ছোট নয়, বরং এশিয়া মহাদেশেরও সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। মনে থাকবে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। বাংলাদেশের সংবিধানের নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? বাংলাদেশের সংবিধানের নাম কি? ব্যাপারটা হচ্ছে যে একটা গল্প বলি ছোট্ট করে। আমার এক বন্ধু বিসিএস পরীক্ষার ভাইভা দিতে গিয়েছে, এবং সেটি সম্ভবত ছিল 44তম বিসিএস 44তম বিসিএসে আমার এক ফ্রেন্ড ভাইভা দিতে গিয়েছে। তার ভাইভা মোটামুটি ভালো হয়েছে, বাট একটা প্রশ্ন তার আসলে উনি পারেননি। ঠিক আছে, এজন্যই সম্ভবত তার ওইবার ক্যাডার হওয়া হয়নি। তো যে প্রশ্নটা তিনি পারেননি সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাম কি। এটা 48তম বিসিএস পরীক্ষা এসছে, বাট ভাইভাতেও অনেক সময় ধরে। ঠিক আছে, তো এখন এটা আসলে না পারার কারণ কি? বাংলাদেশের সংবিধানের নাম বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সাংবিধানিক বিধিমালা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, প্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান, একই রকম। হ্যাঁ, তো আমি আমার ওই ফ্রেন্ড, আপনারা গ আনসার দিয়েছেন, আমি আমার ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম তো যে এটা পারলে না কেন, এই প্রশ্নের উত্তরটা পারলে না কেন? তো সে বলছে যে আমি আসলে কখনো ভেবে দেখিনি যে বাংলাদেশের সংবিধান, এইভাবেই জানতাম যে বাংলাদেশের সংবিধান মানে আমাদের সংবিধান। সবখানে প্রশ্ন লেখা থাকে যে আইনের মানে প্রাধান্য, তারপরে চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের কোন নাম্বার অনুচ্ছেদে আছে। আমি তো এইভাবেই পড়ছি, তো বাংলাদেশ সংবিধানের নাম তো কখনো পড়ি নাই। আসলে বাংলাদেশের সংবিধানের নিজের একটা নাম আছে, যার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। মনে থাকবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার পুন্ড্র জনপদভুক্ত এলাকা কোনটি? প্রাচীন বাংলায় যে জনপদগুলো ছিল, বঙ্গ, গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, হরিকেল, সমতট, এই জেলাগুলো আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা ক্লাসেই এই জনপদ থেকে একটা করে প্রশ্ন নিয়ে রাখার চেষ্টা করছি, কারণ এটা একদিনে মুখস্থ হয় না, এটা দিনে দিনে আয়ত্ত করতে হয়। তাহলে একটা একটা করে আপনার আয়ত্ত হয়ে যাক এলাকাগুলো। প্রশ্ন হচ্ছে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল কি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর নাকি বগুড়া? আপনারা আনসার দিচ্ছেন 54 ক, 54 ঘ এবং ক, গ সবই আনসার দিয়েছেন আপনারা, মাশাআল্লাহ। তাহলে যে কোনোটাই হতে পারে, তাই না? এখন ব্যাপার হচ্ছে এখানে আনসার হবে বগুড়া, পুন্ড্র হচ্ছে বগুড়া আনসার হবে।
কিন্তু বগুড়া যদি অপশনে না থাকতো, মনে করেন বগুড়া অপশনে নেই, তাহলে অ্যান্সার দিনাজপুর হতে পারত। দিনাজপুর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নওগাঁ তিনটি কিন্তু এর সঠিক অ্যান্সার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কয়টি? প্রাচীন বাংলায় পুন্ড্রু কোথায় ছিল? এটি নওগাঁও ছিল এর আওতাভুক্ত, দিনাজপুরও ছিল একসময় এর আওতাভুক্ত। কারণ পুন্ড্রু ছোট্ট একটা গ্রাম নয়, পুন্ড্রু একটা পুরো জনপদ, পুন্ড্রু একটা পুরো রাজ্য ছিল। একটা ছোট্ট বগুড়া নিয়েই কিন্তু পুন্ড্রু গঠিত ছিল না। তাহলে এটার অ্যান্সার ওই দিনাজপুর নওগাঁ না হয়ে বগুড়া কেন হচ্ছে? এটা একটা প্রশ্ন আপনাদের মাথায় আসা উচিত। এবার দেখেন, আমি এইখানে একটু আসি। বাংলাদেশের একটা বিল্ডিং এর নাম পিএসসি, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, যেখান থেকে বিসিএস পরীক্ষা যে কর্তৃপক্ষ নেয়। এবার আপনাকে বললো যে পিএসসি ভবন, বা ধরেন যে আপনাকে বললো যে ইসলামিক ফাউন্ডেশন, অথবা পিএসসি ধরি, পিএসসি, এই পিএসসি বলল কোথায়, কোথায় পিএসসি কোথায়? এক নাম্বার অপশন হচ্ছে শেরে বাংলা নগর, এক নাম্বার অপশন হচ্ছে বললাম যে ঢাকা, এক নাম্বার অপশনে বললাম পিএসসি ঢাকায় অবস্থিত। দুই নাম্বার অপশনে বললাম এটা শেরে বাংলা নগরে অবস্থিত। তিন নাম্বার গিয়ে বললাম এটা আগারগাঁওয়ে অবস্থিত, আগারগাঁও এ। এবার বলেন তো এর আনসার কি হবে? পিএসসি কোথায় অবস্থিত? এটি ঢাকায় অবস্থিত, শেরে বাংলা নগরে অবস্থিত, নাকি আগারগাঁওয়ে অবস্থিত? দেখেন, পিএসসি মূলত ঢাকায় অবস্থিত, তাই না? প্রধানত যদি নিচের দুটি অপশন না থাকতো, যদি বলতো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তাহলে কি অ্যান্সার হতো? ঢাকায় অ্যান্সার হতো। কিন্তু ঢাকার পরে আরও স্পেসিফিকভাবে আরেকটা জায়গার নাম আছে শেরে বাংলা নগর। তাহলে মনে করেন নিচেরগুলো নেই, তাহলে ঢাকা এবং শেরে বাংলা নগর অপশন। এবার ঢাকা, শেরে বাংলা নগর, বিজয় সরণি, তারপরে হচ্ছে ফার্ম গেট, এরকম করে চারটা অপশন আছে। তাহলে এইবার হবে শেরে বাংলা নগর। এইবার অপশন আছে আবার ঢাকা, শেরে বাংলা নগর, তারপরে হচ্ছে মিরপুর, আর হচ্ছে আগারগাঁও। তাহলে কি অ্যান্সার হবে? আগারগাঁও। কারণ এই বিল্ডিংটা একেবারে টু দ্য পয়েন্ট স্পেসিফিকভাবে যদি বলি, এটা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। তো আগারগাঁও না থাকলে এটা কিন্তু কাছের আরেকটা পাশের অঞ্চল শেরে বাংলা নগর, শেরে বাংলা নগরও না থাকলে ঢাকা, এইভাবে। তাহলে এখানে পুন্ড্রু জনপদ, নওগাঁ, দিনাজপুর, তারপরে আশেপাশের এই অঞ্চলগুলো একসময় পুন্ড্রু রাজ্যের মধ্যে যদিও ছিল, কিন্তু অ্যাকচুয়াল একেবারে সেন্টার ছিল বগুড়ায়। এই জন্যে এর আনসার হচ্ছে, তাহলে আমরা কি করি, ওইটা মুছে দিই। হ্যাঁ, এইগুলো একটু মুছে দিই, এটা থেকে যাক, এটা থেকে যাক। এটার অ্যান্সার হচ্ছে আগারগাঁও, এটাও জেনে রাখেন। তাহলে এটার অ্যান্সার বগুড়া। আশা করি বুঝাতে পেরেছি। পরের প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ বা বাতিল করা হয়েছে? 36তম বিসিএস এর প্রশ্ন। এই যে তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের নির্বাচন আসলেই একদল চায় যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যারা সরকারে থাকে না, বিরোধী দলে থাকে, তাদের এটা দাবি। আর যারা সরকার পরিচালনা করে তারা জানে যে বাংলাদেশে পাগল, মানে কি বলে, পাগল আর শিশু ছাড়া নির্দলীয় বলতে কিছু নাই। সুতরাং আমরাই সবচেয়ে নির্দলীয়, মানে সরকার মনে করে আমরাই সবচেয়ে নির্দলীয়, আমাদের অধীনে সবচেয়ে ভালো নির্বাচন হবে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। এই নির্বাচন আসলে এটা নিয়ে ঠেলাঠেলি শুরু হয়, এবং এই ঠেলাঠেলির ভিত্তিতে, আমি ঠেলাঠেলি ব্যবহার করলাম শব্দটা, এই ঠেলাঠেলির ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশতম সংশোধনীর মাধ্যমে, 13তম সংশোধনীর মাধ্যমে কি হয়, সেটি ছিল 1996 সালে চালু হয়। 1996 সালে কি হয়, চালু হয়। এইবার যারা এ দাবি করেছিল তারা যখন ক্ষমতায় এসেছে তখন তারা জানে যে আমরাই সবচেয়ে ভালো, ঠিক আছে। এই জন্যে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে, কত সাল ছিল, 2011 সালে, 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ বা 15তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলওয়েজ ইম্পর্টেন্ট একটা ইস্যু। কখন এটা চালু হয়, কখন বাতিল হয়, আবার কে কোন সংশোধনীর মাধ্যমে
চালু বা বাতিল হয়, এইগুলো বারবার ঘুরে ফিরে আসে, সুতরাং মনে রাখতে হবে। আমরা পরের প্রশ্নে যাব, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? আমি এর আগের ক্লাসেও বলেছি যে মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন আপনার খুব ভালোভাবে রপ্ত থাকতে হবে। যে দলই বাংলাদেশ চালাক, যে দলই ক্ষমতায় আসুক, মুক্তিযুদ্ধের বেসিক থেকে প্রশ্ন হবেই। আমাদের কালচারে সাধারণত এমন আছে যে দল চেঞ্জ হওয়ার সাথে সাথে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রশ্নের প্যাটার্ন, ধরন, তথ্য চেঞ্জ হয়ে যায়। বাট কিছু ফিক্সড জায়গা থাকে যেগুলো আসলে কোনো সরকারই আসলে চাইলে চেঞ্জ করতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী। এটা যে সরকারই আসুক, সে মুক্তিযুদ্ধ সমর্থন করুক বা বিরোধিতা করুক, যাই করুক না কেন, এই তথ্য সে পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এম.এ. রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এ.কে. খন্দকার, বিমান বাহিনীর প্রধান ছিলেন এ.কে. খন্দকার, 11টা সেক্টর ছিল, 3টা ব্রিগেড ফোর্স ছিল। এই তথ্যগুলো কোনো সরকার কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না এবং পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। তাহলে আমার এই প্রশ্নের উত্তর, উপসর্বাধিনায়ক মানে ডেপুটি চিফ অফ স্টাফ, তিনি হচ্ছেন খালেদ মোশাররফ। ঠিক আছে, 256 ঘ অ্যান্সার অনেকেই দিয়েছেন, অনেক ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, পাশাপাশি এই অপশনগুলো একটু খেয়াল করেন যে কে কোন দায়িত্বে ছিলেন। জিয়াউর রহমান ছিলেন 1 নম্বর সেক্টরের কমান্ডার, 1 নং সেক্টর কমান্ডার প্লাস জেড ফোর্স এর প্রধান কে ছিলেন? জিয়াউর রহমান। এ.কে. খন্দকার, তিনি ছিলেন 2 নং সেক্টরের কমান্ডার, 2 নং সেক্টর কমান্ডার প্লাস কে ফোর্স। খালেদ মোশাররফ মানে হচ্ছে কে ফোর্স এর প্রধান ছিলেন। আব্দুর রব ছিলেন কি? চিফ অফ স্টাফ। আমরা গত ক্লাসে এটা পড়েছি, চিফ অফ স্টাফ ছিলেন আব্দুর রব। ঠিক আছে, আর খালেদ মোশাররফ তিনি উপসর্বাধিনায়ক বা ডেপুটি চিফ অফ স্টাফ এবং বিমান বাহিনীরও প্রধান ছিলেন, মনে রাখতে হবে। পরের প্রশ্ন, দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? সুলতানি আমলের বাংলাদেশের ইতিহাস থেকে একটি প্রশ্ন, যে রাজধানী যখন, একটু খেয়াল করি, দিল্লির সালতানাতের রাজধানী অধিকাংশ সময় ছিল দিল্লিতে, মানে সুলতান ভারতীয় অংশে যিনি সুলতান ছিলেন, যেমন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক বা অন্যান্য যারা সুলতান ছিলেন, আলাউদ্দিন খিলজি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক, সম্রাট আকবর, বাবর, জাহাঙ্গীর, যা ছিলেন সবারই রাজধানী ছিল দিল্লিতে। এবার একজন শাসক ছিলেন যিনি দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে বা দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। তিনি কে? তার নাম কি? 57 ক বলেছেন, 57 ক সুলতান ইলিয়াস শাহ। 57 খ বলেছেন কেউ, তাহমিনা খাতুন 57 খ বলেছেন। মোহাম্মদ বিন তুগলক এটি বলেছেন মামুন খান। গ বলেছেন, তার মানে গ আকবর। মানে আপনারা কিন্তু কনফিউজ, মানে আপনাদের কারো মতে সুলতান ইলিয়াস শাহ, কেউ তুগলক, কেউ আকবর, সবই বলছেন। তো এটার অ্যান্সার হচ্ছে আসলে মোহাম্মদ বিন তুগলক। দিল্লির সুলতানের অন্যতম মানে শক্তিশালী দক্ষ শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তিনি তুগলক বংশের সবচেয়ে বিখ্যাত সুলতান ছিলেন, কিন্তু তিনি জীবনে 5টি পরিকল্পনা নিয়েছিলেন। এই 5টি পরিকল্পনায় বিভিন্ন কারণে তার ব্যর্থ হয়। এজন্য আমরা যদি কাউকে মানে অস্বাভাবিক কিছু করতে দেখি, মানে যেটা আসলে সচরাচর মানুষ করে না, এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে আমরা বলি তুগলকি কাণ্ড। মনে আছে কথাটা? শুনেছেন কখনো? তুগলকি কাণ্ড এটা বলতে আসলে এলোমেলো, বিশৃঙ্খল বা অন্য ধরনের কাজ করাকে বোঝায়। তো মোহাম্মদ বিন তুগলক জীবনে 5টি সিদ্ধান্ত নিয়েছিলেন। 1, রাজধানী স্থানান্তর করেছিলেন। 2, নতুন মুদ্রা চালু করেছিলেন। 3, দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেছিলেন। 4, কারাচিল অভিযান করেছিলেন। 5, খোরাসান অভিযান করেছিলেন। এবং নানা কারণে এই 5টি পরিকল্পনায় তার ব্যর্থতায় পর্যবসিত হয়। তো যাই হোক, সেটা অন্য আলোচনা, আস্তে আস্তে সেগুলো যদি প্রসঙ্গ আসে করব। তাহলে রাজধানী স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় ঘুরে ফিরে আসে। আরেকটা প্রশ্ন ইতিহাস থেকে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম শুনেছেন কখনো? আপনারা বেইলি রোড নাম শুনেছেন, আপনারা
32 নম্বর ধানমন্ডির নাম শুনেছেন, আপনারা আরও বিভিন্ন ধরনের সড়ক, বর্তমানেও কিন্তু সড়কগুলোর নাম করা আছে। বাংলাদেশের প্রত্যেকটা সড়কের কিন্তু প্রায় অধিকাংশ, বিশেষ করে শহর অঞ্চলের সড়কগুলোর কিন্তু নাম আছে আলাদা, ঠিক আছে। তো ওই প্রাচীনকালেও সড়কগুলোর কিন্তু নামকরণ করা হতো। তো এর মধ্যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড খুবই বিখ্যাত। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোত্থেকে কোথায় ছিল আমি একটু দেখি, নির্মাতাকে সেটাই আমাদের প্রশ্ন। তো এর অপর নাম হচ্ছে, এর অপর নাম সড়ক ই আজম। আজম মানে কিন্তু বড়। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অন্য নাম হচ্ছে সড়ক ই আজম বা বড় সড়ক। এটার বিস্তৃতি কোথায় ছিল একটু দেখে নিই, আপনারা উত্তর করতে থাকেন। বিস্তৃতি কোথায় ছিল এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের? শুরু হয়েছিল বাংলাদেশের সোনারগাঁও থেকে, সোনারগাঁও, তারপরে কলকাতা, সোনারগাঁও, কলকাতা বা পশ্চিমবঙ্গ ধরে নিতে পারেন। তারপরে ছিল দিল্লি, পাঞ্জাব, পেশোয়ার, কাবুল পর্যন্ত প্রায়। এর দৈর্ঘ্যটাও একটু লিখে দিই, দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার। এমন একটি সড়ক যেটি বাংলাদেশের সোনারগাঁও থেকে শুরু করে কাবুল পর্যন্ত বিস্তৃত। এই সড়কের নির্মাতা কে ছিলেন? আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন, কেউ কেউ ভুল উত্তরও দিয়েছেন। এর নির্মাতা ছিলেন শের শাহ। মনে থাকবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এখান থেকে কিন্তু সবগুলোই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অপর নাম কি, অথবা সড়ক-ই আজম কে নির্মাণ করেন, অথবা জিজ্ঞেস করবে সড়ক-ই আজম কোত্থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে। আপনি তো পড়েছেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়ক-ই আজম তো পড়েন নাই, তাহলে কেমনে পারবেন? এই জন্যই লিখে দিলাম এর অপর নাম হচ্ছে সড়ক-ই আজম, ঠিক আছে। দৈর্ঘ্য কত এটিও মনে রাখেন, এটা পরীক্ষায় আসেনি, তবে আসবে, এটা অস্বাভাবিক কিছু নয়। বিশ্ব প্রাণী দিবস কবে? বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? এটা মুখস্থ আইটেম, 4 অক্টোবর, ঠিক আছে। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর পালিত হয়, এখানে বোঝার কিছু নাই, তাই দ্রুত আমি চলে যাচ্ছি। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত? স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি। স্থলমাইন এক ধরনের বোমা যেটা মাটির নিচে পুঁতে রাখা হয়, এবং ধরেন যে মাটির নিচে একটা বোমা পুঁতে রাখা হয়েছে, এর কিন্তু একটা চাবি থাকে। তো এখানে কেউ যদি চাপ দেওয়ার পরে এটা রিমুভ হওয়ার সাথে সাথে এটা ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় স্থলমাইন, এক ধরনের বোমা। তো এই বোমার ব্যবহার, উৎপাদন বা মজুদ নিষিদ্ধকরণের যে চুক্তি, তার নাম কি? এটাই প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে অটোয়া চুক্তি। সালটা ছিল 1997, 1997। এই 1997 সালে কানাডার অটোয়া শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মনে থাকবে অটোয়া চুক্তি, তাহলে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি। পরেরটা হচ্ছে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয় নাম শুনেছেন? ট্রয় নগরীর নাম শুনেছেন কখনো? এটা 10ম ও 19তম বিসিএসে এসছে, এছাড়া অন্যান্য পরীক্ষায় এসছে, প্রায় প্রশ্নটা আসতে দেখা যায়। ট্রয় বিখ্যাত একটা নগরী। আমি আপনাদের কমেন্টের দিকে তাকাচ্ছি, আপনারা একটু বলেন তো ট্রয় নগরী, ট্রয়ের যুদ্ধ, এগুলো নাম শুনেছেন কিনা? আপনারা পড়েছেন অ্যাপেল অফ ডিসকর্ড, আপনারা পড়েছেন অ্যাকিলিস হিল, পড়েছেন না? অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাকিলিস হিল, এগুলো পড়েছেন তো ইডিয়ম। এই ইডিয়মগুলো ট্রয় নগরীর সঙ্গে জড়িত, ঠিক আছে। কেমনে জড়িত সেগুলো হয়তো অন্য আরেকদিন ক্লাসে আলোচনা করব। তবে আপাতত এতটুকু আপনাকে জানতে হবে যে ট্রয় নামে একটা নগরী ছিল যার বর্তমানে অস্তিত্ব নেই। এই ট্রয় নগরী কোথায় ছিল? অ্যান্সার হচ্ছে তুরস্কে। বর্তমান তুরস্কে একসময় বিখ্যাত ট্রয় নগরীর অবস্থান ছিল বলে ঐতিহাসিকগণ ধারণা করেন। এটি প্রায় পরীক্ষায় আসে। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন হচ্ছে সেন্ট
হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপ, যেখানে নেপোলিয়ন বোনাপার্টকে কি করা হয়েছিল? নির্বাসন দেওয়া হয়েছিল। নির্বাসন দেওয়া হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসন যে দ্বীপে দেওয়া হয়েছিল সেই দ্বীপের নাম হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ। এবার আচ্ছা, একজন বলছেন যে হেলেন নামক একজনের জন্য ট্রয় নগরী ভেসে গিয়েছিলেন, আমি নামটা পড়তে পারলাম না, দ্রুত উপরে চলে গেল। হ্যাঁ, আপনার আইডিয়া ঠিক আছে, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব, ঠিক আছে? খুব দারুণ কিউট গল্প আছে এটা নিয়ে। তাহলে সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রশ্ন এভাবে আসবে, সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত, এভাবেও আসবে। আবার আসবে যে নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, সেটিও আসবে। তাহলে দুটি প্রশ্ন অবশ্যই নোট ডাউন করে রাখবেন, মনে রাখবেন। পরের প্রশ্নে যাই। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্ন অফ আফ্রিকাতে কোন দেশ অবস্থিত? আফ্রিকা মহাদেশ, এইটা মনে করেন আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের মানচিত্রে এইরকম একটা জায়গা আছে, এরকম একটা জায়গা আছে, এটা এটা একটু চোখা হবে, এরকম একটা জায়গা আছে, ঠিক আছে? তো এই যে এই জায়গাতে 4টি দেশ আছে, তার মধ্যে একটি দেশের নাম এখানে আছে, হর্ন অফ আফ্রিকা। হর্ন মানে কি? এই হর্ন মানে কি? হর্ন মানে হচ্ছে শিং। শিং মানে আফ্রিকার শিং। আফ্রিকা মহাদেশের মানচিত্র নিশ্চয়ই দেখেছেন। আফ্রিকা মহাদেশের মানচিত্রের নিচ দিকে লোহিত সাগর এবং পারস্য উপসাগরের ওইখানে, পারস্য উপসাগর না, ওমান সাগরের ওইখানে গন্ডারের নাকের উপরে যে ধরনের শিং থাকে, গন্ডারের নাকের শিংয়ের মতো একটা জায়গা আছে, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এই হর্ন অফ আফ্রিকাতে 4টি দেশ অবস্থিত। এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এই জায়গাটাকে বলা হচ্ছে, আমরা ধরে নিলাম হর্ন অফ আফ্রিকা। এখানে 4টি দেশ আছে। 1 ইরিত্রিয়া, মুখস্থ করে রাখবেন, এই 4টি দেশের নামই পরীক্ষায় আসবে। 2 ইথিওপিয়া, 3 সোমালিয়া এবং 4 জিবুতি। ঠিক আছে? ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি, এই 4টি দেশের অবস্থান কোথায়? এখানে অবস্থিত। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইথিওপিয়া। আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই 4টি দেশের রাজধানীর নাম আপনি জানেন কিনা, বলতে পারবেন? ইরিত্রিয়া, ইথিওপিয়া, এই 4টি দেশের রাজধানীর নাম কি একটু বলে যাবেন, ঠিক আছে? এগুলো আসে পরীক্ষায়। পরের প্রশ্ন, ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী? এটার অ্যান্সার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার একটি নিরাপত্তা বাহিনীর নাম হচ্ছে ন্যাশনাল গার্ড। বিভিন্ন দেশের বিভিন্ন স্পেশাল ফোর্স বাহিনী সম্পর্কে, তারপরে হচ্ছে গোয়েন্দা সংস্থা সম্পর্কে খুবই ভালো আইডিয়া থাকতে হবে, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। তাহলে আমরা আজকে একটা জেনে নিলাম, ন্যাশনাল গার্ড। আবার আরেকটা আছে সুইস গার্ড। হ্যাঁ, আমরা একদিন পড়ছি গেস্টাপো। হ্যাঁ, ব্ল্যাক ক্যাটস, এগুলো কোনটা কোন দেশের, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে ন্যাশনাল গার্ড আমেরিকার। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? যুদ্ধই জীবন, পৃথিবীতে বিখ্যাত একজন মানুষ ছিলেন, তিনি যুদ্ধ খুব ভালোবাসতেন। যুদ্ধ খুব ভালোবাসার কারণ হচ্ছে তার কাছে মনে হতো জীবন মানেই আসলে যুদ্ধ, আর যুদ্ধই সার্বজনীন, এর বাইরে কিছু নাই। একদিক দিয়ে জিনিসটা, কথাটা অনেক সত্য। কারণ দেখেন, আমি, আপনি, আমরা সবাই জীবন নামক যুদ্ধে লিপ্ত, আমরা জীবন যুদ্ধে লিপ্ত, তাই না? আপনারা যুদ্ধ করছেন যে একটা ভালো চাকরির ব্যবস্থা কিভাবে করা যায়, সেটার জন্য কিন্তু যুদ্ধ করছেন। আপনারা এই যে পড়াশোনা করছেন, এটা কিন্তু এক ধরনের যুদ্ধ। পরীক্ষার হলে গিয়েও কিন্তু যুদ্ধ করতে হবে। তো হিটলারের নামটা বলেই দিলাম, এটার অ্যান্সার হচ্ছে হিটলার। হিটলারের যুদ্ধ থেকে আমাদের যুদ্ধের পার্থক্য হচ্ছে, হিটলার যুদ্ধ করেছিলেন মানুষ মেরে ফেলে দিয়ে দেশকে আরো শক্তিশালী করার জন্য।
তো আমরা চাকরির পরীক্ষা যুদ্ধ করি, পাশের জনকে কিন্তু তরোয়াল দিয়ে বা গুলি করে মেরে ফেলি না আমরা, তাই না? আমরা তার চেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে যুদ্ধে তাকে পরাজিত করার চেষ্টা করি। এই যুদ্ধে যে জয়ী হয় সেই আসলে ভালো একটা চাকরি পায়। আমি একটা বললাম, অনেক মানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজে কিন্তু আসলে যুদ্ধ। তো হিটলার অ্যান্সার আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ এবং আপনাদের অভিনন্দন, কংগ্রেচুলেশন যে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয়? যেগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আছে, আন্তর্জাতিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, এরকম পরিবেশগত বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী এরকম সংগঠন আছে, এগুলোর এ টু জেড আমাদের জানতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসেই অন্তত একটি বা দুটি প্রশ্ন এগুলো সংগঠন থেকে আপনাদের জন্য রাখি। আপনারা যখন পরীক্ষা এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কত জায়গায় ডিটেইল আমরা জেনে গেছি। তাহলে লিগ অফ নেশনস একটা আন্তর্জাতিক সংস্থা যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে 10 জানুয়ারি সালটি ছিল 1920। এই সময় এর কি হয়? জন্ম হয়। এর জন্ম হচ্ছে 1920 সালের 10 জানুয়ারি। হ্যাঁ, উইড্রো উইলসনের 14তম দফা অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল তখন এর আর কার্যকারিতা থাকলো না এবং এটি বিলুপ্ত হয়ে গেল এবং 1946 সালে এটি বিলুপ্তি হয়। ঠিক আছে, মনে রাখবেন 1920 থেকে 1946। অনেকে 1945 আনসার দিয়েছেন। দেখেন পরীক্ষার হলে গিয়ে এটা আপনাদের ভুল হবে। আমি জানতাম যে 1945 আনসার করবেন। কেন? কারণ 1945-এ জাতিসংঘের জন্ম হয়েছে, 24 অক্টোবর ফাইনালি জাতিসংঘ যাত্রা শুরু করেছে। তো জাতিসংঘ যাত্রা শুরু হলে তো লিগ অফ নেশনস আর থাকার কথা না। আসলে লিগ অফ নেশনস ছিল না, কিন্তু মানে অফিসিয়ালি এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয় 46-এর জুন মাসে, সম্ভবত আমার তারিখটা মনে পড়ছে না, 1946-এর সম্ভবত জুন বা জুলাইয়ের দিকে এটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঠিক আছে, সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে বা লিগ অফ কি বলে ইউনাইটেড নেশনসের জন্মের সাথে সাথে লিগ অফ নেশনস অফিসিয়ালি শেষ হয়ে গিয়েছিল, ব্যাপারটা এমন নয়। সঠিক অ্যান্সার হচ্ছে 1946। যারা 45 বলেছেন সবাই ভুল বলেছেন, সঠিক উত্তর 46 করে নেন। এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 4 নম্বর ফোকাস কোনটি? এসডিজি এর 4 নম্বর লক্ষ্যমাত্রা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এসডিজি এর দেখেন এসডিজি এটি 2016 সালে নেওয়া হয়েছিল। জাতিসংঘ 2016 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই প্রকল্পটি শুরু করে, যেটি 2030 সালে গিয়ে এর মেয়াদ শেষ হবে। এর লক্ষ্যমাত্রা কয়টি? এর হচ্ছে, আমি একটু উপরে গুছিয়ে লিখি তাহলে তথ্যগুলো ধরবে। 2016 থেকে 2030-এ গিয়ে শেষ হবে। এর অভীষ্ট লক্ষ্য, এসডিজি এর অভীষ্ট লক্ষ্য হচ্ছে 17টি। অভীষ্ট লক্ষ্য কটি? 17টি। আর সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে 169টি। এর মধ্যে 4 নাম্বার লক্ষ্য কোনটি? টেকসই উন্নয়নের শিক্ষা। টেকসই উন্নয়নের শিক্ষা, অনেকে বলছে টেকসই উন্নয়নের শিক্ষা। টেকসই উন্নয়নে শিক্ষা, দেখেন শিক্ষা শব্দটা 4টার সাথে আছে: মানসম্মত শিক্ষা, কর্মমুখী শিক্ষা, টেকসই উন্নয়নের শিক্ষা, সবার জন্য শিক্ষা। যারা টেকসই উন্নয়নের শিক্ষা অনেকেই এবং অধিকাংশই দিচ্ছেন টেকসই উন্নয়নের শিক্ষা, 2-1 দিয়েছেন মানসম্মত শিক্ষা। তো এটির সমাধান আসলে আপনাকে এই 17টা অভীষ্ট মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। কি বলেছি? এই যে এসডিজির 17টি অভীষ্ট আছে, এই 17টি অভীষ্টই আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনোটি পরীক্ষায় আসে এবং আসতে পারে। তো এটার আনসার হচ্ছে মানসম্মত শিক্ষা। 4 নম্বর হচ্ছে মানসম্মত শিক্ষা। হ্যাঁ, 1, 2, 3, 4। প্রথমটা হচ্ছে দারিদ্র দূরীকরণ। প্রথমটা হচ্ছে দারিদ্র দূরীকরণ, দ্বিতীয়টা হচ্ছে ক্ষুধামুক্তি, তৃতীয়টা হচ্ছে সুস্বাস্থ্য,
চতুর্থটা হচ্ছে মানসম্মত শিক্ষা। এভাবে 17টাই মুখস্থ করে নিতে হবে। পরের প্রশ্নে যাব আমরা। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য? ইসলামিক সহযোগিতা সংস্থা, এটার নাম শুনেছেন কখনো আপনারা? ইসলামিক সহযোগিতা সংস্থা আবার কি জিনিস? আবার মানে এই যদি সংগঠনেরই নাম না জানেন তাহলে কিন্তু এর সদস্য সম্পর্কে আসলে বলা সম্ভব নয়। খুবই প্রচলিত একটা সংস্থা, যেটি আমরা ইংরেজিতে জানি কিন্তু এখানে বাংলায় আছে। নাইজেরিয়া বলেছেন অনেকেই। বলেন তো আগে প্রতিষ্ঠানের নামে বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থা মানে কি? এটাকে আমরা একটু ইংরেজিতে করি। ইসলামিক সহযোগিতার ইংরেজি কি? কোঅপারেশন। অপারেশন। আরেকটা কি? সংস্থা মানে অর্গানাইজেশন। আমি সংক্ষেপে লিখলাম অর্গ। তাহলে দেখেন তো এটা আসলে কোন সংস্থার নাম? এটা আসলে কোন সংস্থার নাম? আইসিও। এটা আসলে ওআইসি। তাহলে এর সঠিক পূর্ণরূপ কি হবে? অর্গানাইজেশন ইসলামিক কি? ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি। উগান্ডা। আচ্ছা, যাই হোক, অনেকেই উত্তর দিয়েছেন, কেউ সঠিক কেউ ভুল। সঠিক অ্যান্সার তাহলে কি? উগান্ডা। আচ্ছা, ওআইসি কি সংক্ষেপে বলি। হ্যাঁ, ওআইসি হচ্ছে 1969 সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন। ইসরায়েল যখন মসজিদুল আকসাতে আগুন জ্বালিয়ে দিয়েছিল তখন মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ওআইসি গঠন করেছিলেন। এই ওআইসি গঠিত হয়েছিল তাহলে 1969 সালে। এটির সদর দপ্তর হচ্ছে জেদ্দায় এবং বর্তমানে এর সদস্য 57টি। ওআইসি এর সদর দপ্তর কোথায়? ওআইসি এর সদর দপ্তর জেদ্দা। একটু নোট করে নেবেন, হ্যাঁ, কথাগুলো নোট করে নেবেন, লিখতে গেলে সময় লাগছে, লিখছি না, নোট করে নেবেন। তাহলে সাধারণত ইসলাম প্রধান বা মুসলিম কান্ট্রিগুলোই এর সদস্য, কিন্তু উগান্ডা আছে যে আসলে মুসলিম প্রধান নয় কিন্তু এর সদস্য। পরের প্রশ্নে যাব আমরা। জমি ক্রয় ও বিক্রয় পরবর্তী রেজিস্ট্রেশন সম্পর্কিত কাজটি কোন মন্ত্রণালয়ের আওতাধীন? আমরা কম বেশি সবাই জমি কেনা বেচা দেখেছি বাড়িতে, বা আমাদের পরিবারে জমি কেনা বা বেচার সঙ্গে আমরা পরিচিত, তাই না? তো জমি কেনা বা বেচার পরে রেজিস্ট্রেশন করতে হয় সেটা, তাই না? যে কিনে, যার কাছ থেকে কিনে তার কাছ থেকে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো এই কাজটি আসলে কোন মন্ত্রণালয়ের অধীনে? রেজিস্ট্রেশন সম্পর্কিত কাজটি আসলে কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়? খ বলেছেন তাসলিমা আমিন, বলেছেন যে খ, ভূমি মন্ত্রণালয়। মানে খুবই সহজ, তাই না? যে জমি কিনবো বেচবো এটা তো অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের অধীনে হবে। এটা আসলে চিন্তা ভাবনা করার আর কি আছে? কেয়াও বলছেন ভূমি মন্ত্রণালয়, ওমর ফারুক বলছেন ভূমি। অনিদ্রা লা নাকি পড়তে পারলাম না ভালো করে নামটা। সবাই বলছেন যে আসলে ভূমি মন্ত্রণালয়, কিন্তু দেখেন খুব কিউট একটা বিষয় যে সবাই আসলে ভুল অ্যান্সার দিয়েছেন, এটা ভূমি মন্ত্রণালয় নয়। মানে ব্যাপারটা এরকম না যে আপনি যে কাজ করবেন ওই কাজ মানে নামের মিল থাকলেই হয়ে যাবে, ব্যাপারটা আসলে সবসময় এমন নয়, ঠিক আছে? মানে জমি কেনা বেচা তো স্বাভাবিকভাবে ভূমি মন্ত্রণালয়েরই কাজ, কিন্তু এটা আপনি দিবেন, আপনি পরীক্ষায় প্রশ্ন এসছে বলবে যে আল্লাহ এত সহজ একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কভার করে নাই কেউ। ভূমি মন্ত্রণালয় দিয়ে আসলেন, পরীক্ষা দিয়ে এসে মিলাচ্ছেন কয়টা সঠিক উত্তর হয়েছে, মিলাচ্ছেন যে 60টা হয়েছে, 59টা হয়েছে, 65টা 70টা হয়েছে, কিন্তু আসলে পরে দেখতেছেন যে ওটার অ্যান্সার দিয়েছে আইন। মনে করেন ইংলিশ মজা জব শাহিন স্যার অ্যান্সার দিয়েছে, পরীক্ষায় প্রশ্ন এসছে, আপনি প্রশ্ন অ্যান্সার দিয়েছেন ভূমি মন্ত্রণালয়, আর আমি সলভ দিয়েছি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তখন বলো ধর জানেই না, জীবনে জমি কিনেও নি বেচেও নি। হ্যাঁ, তো এটা আসলে মানে কি বলবো,
এই অবিশ্বাস্য হলেও সত্যি যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জমি রেজিস্ট্রেশনের কাজ হয়। এইবার জমি রেজিস্ট্রেশনের পরে নাম জারি করে আসলে ভূমি মন্ত্রণালয়। নাম জারি বলেও কিন্তু একটা বিষয় আছে, নাম জারি করে ভূমি মন্ত্রণালয়। কি করে? জমি রেজিস্ট্রেশন হওয়ার পরে নাম জারি করে, বাট রেজিস্ট্রেশনের কাজ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মনে থাকবে, এরপরে যেন এটা ভুল না হয়, কারণ অনেক কথা খরচ করেছি এই প্রশ্নটা বোঝাইতে। পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে শিক্ষা লাভ করে কারা? ব্রেইল একটা পদ্ধতি। 1821 সাল লুই ব্রেইল নামে এক ফরাসি বালক, বালক মানে মানে এখনো যুবক হয়নি, সে হচ্ছে বালক, একজন ফরাসি বালক যার নাম লুই ব্রেইল, তিনি এটি আবিষ্কার করেন। এটি কাদের জন্য? এটি হচ্ছে দৃষ্টিশক্তিহীন, যারা অন্ধ তাদের জন্য। মানে আপনি রাস্তায় যখন ফুটপাতে হাঁটবেন তখন দেখবেন ফুটপাতের মাঝখানে এই ফুটপাত চলে গেছে, ফুটপাতের এক একটা রো চলে গেছে, তো মাঝখানের যে রো সেখানে দেখবেন এমন কিছু টাইলস দেওয়া আছে যেখানে ডট থাকে। কি থাকে? ডট থাকে। কখনো কি ভেবে দেখেছেন যে ফুটপাতের মাঝখানের এই টাইলসগুলোর মাঝখানে ডট বা একটু উঁচু উঁচু কেন থাকে? এটা থাকে অন্ধ ব্যক্তিদের জন্য, তারা যেন হাঁটার সময় ওই ডটগুলো অনুসরণ করে নিরাপদে ফুটপাতের মাঝখান দিয়ে হাঁটতে পারে। ঠিক একই একটা পদ্ধতি এই ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতিতে 6টি ডট, কয়টি? 1 2 3 4 5 6, এই 6টি ডটকে ব্যবহার করে এমনভাবে অক্ষর বা বর্ণবিন্যাস করা হয় যেন দৃষ্টি শক্তিহীন ব্যক্তিরা ওটি পড়তে পারে। তাহলে গুছিয়ে নি তথ্যগুলো। যদি বলে ব্রেইল পদ্ধতিতে কারা শিক্ষালাভ করে, অ্যান্সার হচ্ছে দৃষ্টি শক্তিহীনরা। কে আবিষ্কার করেছিলেন? লুই ব্রেইল। এই তার নাম অনুসারে পদ্ধতিটার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। তো তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, এই জন্য তিনি এই পদ্ধতিটা 1821 সালে মাত্র 19 বছর বয়সে, আমি যদি ভুল না করে থাকি, মাত্র 18 বা 19 বছর বয়সে তিনি এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? এই যে এখন মানে আপনারা টাকার রকেট চালান, বিকাশ, নগদ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু আছে আমাদের দেশে, কিন্তু এটি 2011 সালের আগে, সালটি ছিল 2011 সালের আগে এই পদ্ধতি আমাদের কাছে একেবারেই অপরিচিত, অকল্পনীয় ছিল যে মোবাইলের মাধ্যমেও টাকা পাঠানো যায়, লেনদেন করা যায়, ব্যাংকিং করা যায়। তো বাংলাদেশের কোন ব্যাংক প্রথম এই কাজটি করেছিল? ব্র্যাক ব্যাংক অনেকে বলেছেন, ডাচ বাংলা ব্যাংক বলেছেন কেউ, জান্নাতুল ফেরদৌস বলেছেন যে খ, আবার হাবিবুর রহমান বলেছেন যে ক। মানে ব্র্যাক আর ডাচ বাংলা এই দুটির মধ্যেই আপনারা সংঘর্ষে লিপ্ত হয়েছেন, মানে উত্তরের সংঘর্ষে, কেউ খ কেউ ক বলছেন। অ্যান্ড রাইট অ্যান্সার ইজ ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক বা ডিবিবিএল প্রথমে এই ব্যাংকিং ব্যবস্থা চালু করে। বর্তমানে এটির নাম কিন্তু রকেট, টাকার রকেট। আমেরিকা রকেট পাঠায় মহাকাশে, আর আমরা রকেট ব্যবহার করি টাকা পাঠানোর জন্য, ঠিক আছে? তো এই যে রকেটের যে পূর্ব প্রতিষ্ঠান ছিল সেটি হচ্ছে এই বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা, যেটি ডাচ বাংলা ব্যাংক করেছিল। মনে থাকবে? পরের প্রশ্ন, বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? বাণিজ্যের ভারসাম্যহীনতা হয় কখনো কখনো, এই বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে কিভাবে? এবং এটার অ্যান্সার হচ্ছে প্রবাসীদের, আমি দেরি করছি না, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। আমাদের যে বাংলাদেশি যে মানুষগুলো বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আছে, এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া বা বিশ্বের বিভিন্ন দেশে আছে যাদেরকে আমরা প্রবাসী বলি। তো এই প্রবাসীরা যে টাকা পাঠায় বাংলাদেশে তাকে বলা হয় রেমিটেন্স। বাংলাদেশে যখন বাণিজ্যের ঘাটতি দেখা যায়, বাণিজ্যের ভারসাম্যহীনতা দেখা দেয়, তখন সরকার এই রেমিটেন্সের মাধ্যমে এই বাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনেন, ঠিক আছে? পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি? বাণিজ্যিক জাহাজ, এই জাহাজ মানে সাই করে প্লেন উড়ে যায় ওইটা না, এই জাহাজ মানে পানির উপর দিয়ে যে জাহাজ যায়, জলজাহাজ। হ্যাঁ,
এই যে মনে করেন বিশাল একটা জলজাহাজ, হ্যাঁ জলজাহাজ তো এরকম হয় না, যাই হোক হয় এক ধরনের। এই হচ্ছে জলজাহাজ। এই জলজাহাজ বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি ছিল সেটি প্রশ্ন। নামটি বাংলার গৌরব, বাংলার আলো, বাংলার দুধ, বাংলার কল্লোল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় আসে পরীক্ষায়। এখানে সালটি ছিল 1971, 1971 না 72, স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের এই জাহাজটি প্রথম বাণিজ্যিক জাহাজ হিসেবে তার যাত্রা শুরু করে এবং এর নাম হচ্ছে বাংলার দূত। কি? বাংলার যাত্রা শুরু করে। ওকে, পরেরটাতে যাব আমরা। বলাকা কোন ফসলের একটি প্রকার? খুব কিউট প্রশ্ন। মানে আপনি যখন বাংলাদেশের কৃষি সম্পদ পড়তে যাবেন তখন আপনাকে বিভিন্ন ফসলের উন্নত জাত পড়তে হবে। আপনি সারা জীবন জেনে আসলেন দোয়েল একটা পাখির নাম। কি জেনে আসছেন? দোয়েল একটা পাখির নাম। পরীক্ষায় জিজ্ঞেস করবে পাখি ছাড়া দোয়েল আর কার নাম? পাখি ছাড়া দোয়েল কিসের নাম? আপনাকে জিজ্ঞেস করবে আম ছাড়া নদী ছাড়া, ভুল হয়ে গেল, দেখছেন? নদী ছাড়া মহানন্দা কিসের নাম? এভাবেও পরীক্ষায় প্রশ্ন করবে। তো এইটা বলাকা একটা ফসলের জাতের নাম, যে কারণে বলছিলাম বলাকা। এটা কি ধান, গম, পাট নাকি টমেটো? অনেকে পাট বলেছেন, অনেকে গম বলেছেন, অনেকে দোয়েল নামে ল্যাপটপ বলেছেন, বা কেয়া বলেছেন দোয়েল একটা ল্যাপটপের নাম। আসলে সঠিক উত্তর হয়েছে, কিন্তু অপশনে ল্যাপটপ যদি না থাকে তাহলে কি করবেন? এটা কিন্তু ফসলের জাতের নাম। বাহার, মানিক, রতন, হ্যাঁ, তারপরে হচ্ছে বাহার, মানিক, রতন, ঝুমকা, এগুলো কিন্তু ফসলের নাম। বাহার, মানিক, রতন এগুলো টমেটোর নাম, ঠিক আছে? আকবর, আনন্দ, কাঞ্চন এগুলো কিন্তু গমের নাম। তারপরে হচ্ছে ঝুমকা, এটা কিন্তু টমেটোর নাম। এইভাবে আলাদা আলাদা ফসলের নাম আছে। তো এটার আনসার আমরা নিয়ে নিই বলাকা, এটা আসলে গমের নাম। বলাকা ছাড়াও কাঞ্চন, তারপরে হচ্ছে আকবর, দোয়েল এগুলো কিন্তু গমের নাম। তো তাহলে দেখেন পাখি ছাড়া দোয়েল আর কিসের নাম? ল্যাপটপের নাম হয়তোবা না, বাংলাদেশি ল্যাপটপ ছিল, বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল যেটা ছিল। তো এই দোয়েল, ল্যাপটপ এবং পাখি ছাড়াও যেটার নাম সেটি হচ্ছে গমের নাম, ঠিক আছে? নদী ছাড়াও মহানন্দা কিসের নাম? কারণ লেখার সময় প্রথমে আম লিখছিলাম, তার মানে সঠিক উত্তর হচ্ছে আম। নদী ছাড়াও মহানন্দা হচ্ছে এক ধরনের আমের নাম। তো বাংলাদেশের এই ফসলের জাতগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসে। আমরা আজকে তিনটা জেনে নিলাম অন্তত, বলাকা, তারপরে হচ্ছে দোয়েল, তারপরে হচ্ছে মহানন্দা, এই তিনটি যা নাম আমরা জেনে নিলাম আজকে। সুপার বাগ কি কাজে ব্যবহৃত হয়? সুপার বাগ কি কাজে ব্যবহৃত হয়? সমুদ্রের ঢেউ সমুদ্রের তেল উত্তোলনে, সমুদ্রের তেল অপসারণে, তারপরে হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ে, সমুদ্রের সীমা নির্ণয়ে। সুপার বাগ আসলে এক ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। সুপারবাগ কি? এক ধরনের ব্যাকটেরিয়া। এটি সমুদ্রে যখন জাহাজের ট্যাঙ্ক ফেটে বা কোনো কারণে সমুদ্রের তেল ভেসে যায়, তখন সমুদ্রের তেল বা অন্যান্য দূষিত বর্জ্য অপসারণে সেখানে এই সুপারবাগ নামক ব্যাকটেরিয়াগুলো ছেড়ে দেওয়া হয়। তাদের তেল খুব পছন্দ, আমাদের মতোই অনেকটা। আমরা তো তেলুক খাবার খুব পছন্দ করি, তাই না? তৈলাক্ত। দেখবেন যে বাজারে গিয়ে একটা জিনিস কখনো খেয়াল করেছেন? বাজারে দুইটা দোকানে অলওয়েজ ভিড় থাকে। একটা হচ্ছে ভাজা পোড়া তেলের দোকানে, আর একটা হচ্ছে ওষুধের দোকানে। ওইদিকে ভাজা পোড়া আমরা খাই আর গ্যাস হয়, অসুস্থ হই আর ওষুধ খাই, ঠিক আছে? তো আমাদের মতো এই সুপারবাগ যে ব্যাকটেরিয়া, তাদেরও তেল খুব পছন্দ। যেমনি ওদেরকে এই সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, ওরা সব তেল খেয়ে সাফ করে ফেলে। তো এই সমুদ্রের
তেল অপসারণে সুপারবাগ ব্যবহৃত হয়, মনে রেখেন। পরের প্রশ্ন ৭৬ নম্বর প্রশ্ন ২০০, সবকটি জানালা খুলে দাও না গানের গীতিকারকে। আমরা অন্তত আজকে একটা গান পেয়েছি, তাই না? শুনেছেন কখনো এই গানটি? সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, সবকটি জানালা খুলে দাও না, ওরা আসবে আসবেই চুপি চুপি। আমি গান আসলে গাইলাম না, গান বললাম। তো এই গানটির গীতিকারকে আমরা একটু দেখে নিই। এখানে গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু। এটার সুরকারকে, এটাও পরীক্ষায় আসবে, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর শিল্পী বললাম সাবিনা ইয়াসমিন। মনে থাকবে? বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে দেশাত্মবোধক গান এর গীতিকার, সুরকার এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। পরের প্রশ্ন ৭৭, বাংলাদেশ কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা দেওয়া হয় যারা অসহায়, বয়স্ক, সংসারে মানে তাদেরকে দেখভালের মতো তেমন কেউ নেই, এরকম অসহায় মানুষদের জন্য বাংলাদেশে বয়স্ক ভাতা নামক একটি ভাতা চালু করা হয়, যা বাংলাদেশে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার অন্তর্ভুক্ত, এই ব্যবস্থার অন্তর্ভুক্ত, এবং এটি চালু হয় 1998 সালে। মনে রাখবেন 98 সালে বয়স্ক ভাতা চালু হয়। পরের প্রশ্ন, এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কখন? মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম জয় করা হয় কত সালে? দুজন মানুষ জয় করেন, আমরা নামগুলো আগে জেনে নিই। একজন হচ্ছেন এডমন্ড হিলারি। এই হিলারি কিন্তু হিলারি ক্লিন্টনের ভাই বা অন্য কেউ নয়, এনার বাড়ি নিউজিল্যান্ড। আরেকজনের নাম হচ্ছে তেনজিং নোরগে। এই দুজন ব্যক্তি 1953 সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট চূড়া পা রাখেন বা এভারেস্ট জয় করেন। মনে রাখেন 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এই দুজন মাউন্ট এভারেস্ট জয় করেন। এবার যদি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশে এ পর্যন্ত কয়জন মাউন্ট এভারেস্ট জয় করেছে, আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশে প্রথম কোন ব্যক্তি মাউন্ট এভারেস্ট জয় করেছে, প্রথম নারী কে, এইভাবে কিন্তু প্রশ্ন অনেকবার অনেক ধরনের হয়ে থাকে। মাউন্ট এভারেস্ট থেকে অনেকগুলো প্রশ্ন আপনাকে পড়তে হবে। তো যে কয়টা প্রশ্ন বললাম আপনি এই কয়টার অ্যান্সার কমেন্টে লিখবেন, কে কোনটা জানেন আমি দেখি। প্রশ্ন নাম্বার 1, বাংলাদেশে এ পর্যন্ত কতজন মাউন্ট এভারেস্ট জয় করেছে? প্রশ্ন নাম্বার 2, প্রথম কে জয় করেছে? নারী পুরুষ আলাদা নয়, কে? দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথম নারী হিসেবে কে জয় করেছে? 3টি প্রশ্ন রাখলাম আপনার কাছে, সবাই অ্যান্সার দিবেন। আচ্ছা, মুসা ইব্রাহিম লিখেছেন, মুসা ইব্রাহিম 1953। মুসা ইব্রাহিম কিন্তু 1953 সালে জয় করে নাই, মুসা ইব্রাহিম 2010 সালে জয় করেছেন। ঠিক আছে, আপনারা কমেন্টে অ্যান্সার দেন, আমি কিন্তু দেখবো আনসারগুলো। আচ্ছা, কোনটি জাপান ও পিত সাগরের মাঝে অবস্থিত? ভৌগোলিক এলাকা থেকে একটি প্রশ্ন, বিশ্বের ভৌগোলিক অবস্থান থেকে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। জাপান এবং ইয়োলো রিভার, একটি সাগরের নাম হচ্ছে জাপান, আর জাপান সাগর, আরেকটির নাম হচ্ছে পিত বা ইয়োলো সি, দুটি কিন্তু সাগরের নাম। জাপান সাগর আর পিত সাগরের মাঝখানে একটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে কোরীয় দ্বীপ। ঠিক আছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার অবস্থান হচ্ছে এই দুইটি সাগরের মাঝখানে, এটি আসলে প্রশ্ন। পরের প্রশ্ন, ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়? ঢাকা আমাদের দেশের রাজধানী, ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়? নিশাত মজুমদার 6 জন। প্রথম বাংলাদেশে মুসা ইব্রাহিম 1910। এই ভাই 1910 সালে না রে ভাই, 1910 না, ভুল করেছেন লিখতে, 2010 হবে। ঠিক আছে, 1953 সালে প্রথম মানে জয় করলো এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। তো মুসা ইব্রাহিম যদি 1910 সালে জয় করতেন তাহলে তো আমরাই প্রথম হতাম, আমরা না, মুসা ইব্রাহিম 2010 সালে। ঠিক আছে, হয়তো মানে টাইপিং মিস্টেক হয়েছে, সমস্যা নাই। ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়? আনসার হচ্ছে
1610 সালে। এবার আরেকটা প্রশ্ন আপনাকে এখানে করব এবং আপনি অবশ্যই প্রত্যেকেই এই মুহূর্তে যারা ক্লাসে আছেন প্রত্যেকেই এই প্রশ্নের অ্যান্সার লিখে দিয়ে কমেন্টে তারপরে খাইতে বসবেন, তারপরে নামাজ পড়বেন, ঠিক আছে? প্রশ্নটা এটা কিন্তু আজকের ক্লাসের শেষ প্রশ্ন। প্রশ্ন ছিল ঢাকা কখন প্রথম বাংলার রাজধানী হয়? 1610 সালে ইসলাম খানের সময়। এবার আমি বলবো যে অবশ্যই অ্যান্সার দিবেন, বলবো কি অবশ্যই উত্তর দিবেন। একটা প্রশ্ন হচ্ছে ঢাকা এ পর্যন্ত কতবার বাংলার না, আমি জাস্ট বললাম রাজধানী হয়, রাজধানী হয় এবং কোন কোন সালে? এভাবে একটু বিস্তারিত প্রশ্নটা বললাম, কোন কোন সালে, সাল সহ উল্লেখ করবেন। ঢাকা এ পর্যন্ত 1610 সালে প্রথম হয়, কিন্তু তারপরে কতবার হয় এবং সালগুলো উল্লেখ। আপনার অ্যান্সার যদি 4 হয় তাহলে 4টা সাল উল্লেখ করবেন, আপনার অ্যান্সার যদি 5 হয় তাহলে 5টা সাল উল্লেখ করবেন, ঠিক আছে? এই উত্তরগুলো আমি বসে বসে, আমি যখন আপনাকে পিডিএফ দেব তখন বসে বসে ক্লাসের শেষে এই আনসারগুলো আমি দেখব, ঠিক আছে? তাহলে আমি শাহিন স্যার আজকের মতো এখানেই বিদায় চাইছি। আপনার সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। আর আরেকটা জিনিস কমেন্টে অবশ্যই জানান যে আপনারা কে কয়টির নিজে থেকে সঠিক উত্তর দিতে পেরেছেন। আমি একটু পরে সেই কমেন্টগুলো ইনশাল্লাহ দেখব। তো বিদায় নিচ্ছি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে, যেখানে আরও 35টি প্রশ্ন নিয়ে আমরা আরও গভীরভাবে আলোচনা করব। আল্লাহ হাফেজ।